আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে মাটির জীবনী শক্তি মাপা যায়। চলুন আর দেরি না করে সরাসরি মাটির গভীরে ডুব দেওয়া যাক আর অনুভব করার চেষ্টা করি এর ভেতরের স্পন্দন। শুরুতেই এই শক্তিশালী উক্তিটা দেখুন। এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে মাটির স্বাস্থ্য আমাদের অস্তিত্বের জন্য কতটা জরুরি। এটা শুধু চাষবাসের ব্যাপার না, এটা আমাদের জীবনের একেবারে মূল ভিত্তি। কিন্তু আমরা কি এই ভিত্তিটাকে ততটা গুরুত্ব দিই যতটা দেওয়া উচিত? আমরা অনেকেই মাটিকে কিনে কাদা বা বালি ভাবি, তাই না? কিন্তু সত্যিটা হলো আমাদের পায়ের নিচে এক বিশাল জটিল আর জীবন্ত একটা জগৎ আছে, একটা গোটা সিস্টেম যা প্রাণের স্পন্দনে ভরপুর। তো এখানেই আসছে আসল প্রশ্নটা, মাটি যদি জীবন্তই হয় তাহলে তার স্বাস্থ্য কেমন আছে সেটা পরীক্ষা করার উপায় কি? ঠিক যেমন আমরা আমাদের শরীরের পালস মাপি, মাটিরও কিন্তু পালস মাপা সম্ভব। দেখুন, এই যে জীবন্ত সিস্টেমটার কথা বলছি, এর স্বাস্থ্যের ওপর কিন্তু পুরো ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল নির্ভর করে। মানে মাটি থেকে গাছ, গাছ থেকে পশু, আর সেখান থেকে সোজা আমাদের ওপর এর প্রভাব এসে পড়ে। এক কথায় বললে, মাটির স্বাস্থ্য মানেই কিন্তু আমাদের সবার স্বাস্থ্য। মাটির স্বাস্থ্য মাপার জন্য আমরা মূলত 3টে প্রধান ইন্ডিকেটর বা সূচক দেখি। এগুলোকে বলা যেতে পারে মাটির ভাইটাল সায়েন্স, অনেকটা আমাদের শরীরের মতোই। এই 3টে হল ভৌত, রাসায়নিক আর জৈবিক। প্রথমে আসা যাক ভৌত সূচকের কথায়। এটাকে আমরা মাটির গঠন বা আর্কিটেকচার বলতে পারি। মানে মাটিটা কতটা ভালোভাবে জল আর বাতাস ধরে রাখতে পারছে আর গাছের শিকড় কত সহজে তার ভেতরে যেতে পারছে, সেটাই ঠিক করে দেয় এই ভৌত অবস্থা। এর মধ্যে কি পড়ে, যেমন মাটির গঠন কেমন, তার মধ্যে কতটা ছিদ্র আছে বা জল কত সহজে ভেতরে ঢুকতে পারে। আর সবচেয়ে মজার জিনিসটা হলো গ্লোমালিন। এটা আসলে এক ধরনের আঠা যা ছত্রাক তৈরি করে। এই আঠাই মাটির কণাগুলোকে একসঙ্গে ধরে রাখে আর মাটির গঠনকে মজবুত করে তোলে। এরপর হলো রাসায়নিক সূচক, মানে মাটির মধ্যে পুষ্টির ভারসাম্য কেমন, তার কেমিক্যাল পরিবেশটা ঠিকঠাক আছে কিনা। সোজা কথায় গাছের বেড়ে ওঠার জন্য যে খাবার দরকার তা কি সঠিক পরিমাণে আর সঠিক অবস্থায় আছে। এই ব্যাপারটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে যে মাটির পিএইচ কতটা জরুরি। যখন পিএইচ থাকে 6 থেকে 7-এর মধ্যে, মানে একদম ঠিকঠাক, তখন গাছপালা খুব সহজেই সব পুষ্টি নিতে পারে। কিন্তু পিএইচ যদি এর থেকে কম বা বেশি হয়ে যায়, তাহলে কি হয় জানেন? মাটিতে পুষ্টি থাকা সত্ত্বেও গাছ আর তা নিতে পারে না। ব্যাপারটা অনেকটা এরকম যে খাবার তো আছে, কিন্তু পুরো ভাণ্ডারটা তালায় বন্ধ। আর সবশেষে আসছে জৈবিক সূচক। এটা হলো মাটির ভেতরে থাকা প্রাণের জগৎ, ছোট ছোট অণুজীব থেকে শুরু করে বিভিন্ন এনজাইম পর্যন্ত সবকিছু। সত্যি বলতে এরাই হলো মাটির আসল চালিকা শক্তি। তাই আসল কথা হলো সয়েল অর্গ্যানিক কার্বন বা এসওসি। এটাই মাটির সমস্ত প্রাণের জন্য জ্বালানির মতো। যত বেশি জৈব কার্বন, মাটি তত বেশি জীবন্ত, তত বেশি স্বাস্থ্যকর। এতক্ষণ তো আমরা ল্যাবরেটরির মাপজোখের কথা বললাম, কিন্তু জানেন কি, প্রকৃতি নিজেই আমাদের মাটির স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলে। চলুন এবার দেখি প্রকৃতির সেই সতর্কবার্তাগুলো কিভাবে পড়া যায়। এই জৈব সূচকগুলো মানে বায়ো ইন্ডিকেটর কাজ করে একটা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতো। মানে অন্য কোনো যন্ত্র দিয়ে মাপার অনেক আগেই এরা জানিয়ে দিতে পারে যে মাটির স্বাস্থ্যে কোনো গড়বড় হচ্ছে। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে, 8 থেকে 10। আচ্ছা, এই সংখ্যাটা দিয়ে কি বোঝাতে পারে বলুন তো? একটু ভেবে দেখুন। এটা হলো কেঁচোর সংখ্যা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি মাত্র 30 সেন্টিমিটার একটা গর্ত খুঁড়ে সেখানে 8 থেকে 10টা কেঁচো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে মাটিটা একদম স্বাস্থ্যকর আর তার মধ্যে বাতাস চলাচলও দারুণ। এই কেঁচোদের তো আর এমনি মাটির প্রকৌশলী বলা হয় না, তাই না? আরও কিছু প্রাকৃতিক চিহ্ন আছে। যেমন ধরুন, সেচ ঘাস দেখলে বুঝতে হবে সেখানে জল জমার সমস্যা আছে। আবার বুনো শস্যে বেশি হলে বুঝতে হবে নাইট্রেট বেশি হয়ে গেছে। আর লবণাক্ততা বাড়লে নোনা মাটিতে জন্মায় এমন আগাছা দেখা যায়। প্রকৃতির এই সংকেতগুলো দারুণ কাজের, কিন্তু এগুলো সবসময় পুরো ছবিটা তুলে ধরতে পারে না। আর এখানেই আসে টেকনোলজির ভূমিকা। চলুন দেখি ডিজিটাল বিপ্লব কিভাবে আকাশ থেকে আর হাতের মুঠোয় থাকা যন্ত্র দিয়ে মাটির স্বাস্থ্য পর্যবেক্ষণে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই তুলনাটা একবার দেখুন। আগে কি হতো? মাঝে গিয়ে নমুনা সংগ্রহ করতে হতো, যা ছিল খুবই সময়সাপেক্ষ আর খাটুনির কাজ। আর এখন রিমোট সেন্সিং ব্যবহার করে অনেক বড় এলাকা জুড়ে খুব কম সময়ে প্রচুর ডেটা পাওয়া যায়। এনডিভিআই হল এমনই এক দারুণ টেকনোলজি। দেখুন, সুস্থ গাছপালা বেশি করে নিয়ার ইনফ্রারেড আলো প্রতিফলন করে। স্যাটেলাইট এই প্রতিফলিত আলোর পরিমাণ মাপে আর সেটাকে লাল আলোর সঙ্গে তুলনা করে। এই তুলনা থেকেই বোঝা যায় গাছ কতটা সুস্থ বা তার কোনো পুষ্টির অভাব হচ্ছে কিনা। বেশ, এত সব তথ্য তো পাওয়া গেল।
এখন এগুলোকে কাজে লাগিয়ে একটা কার্যকরী পরিকল্পনা বানানো যাক। মাটির স্বাস্থ্য পর্যবেক্ষণকে আমরা একটা নিয়মিত হেলথ চেকআপের রুটিনের মতো করে ভাবতে পারি। এই টেবিলটা দেখুন, এটা একটা স্যাম্পল হেলথ চেকআপ শিডিউল। যেমন প্রতি 3 থেকে 6 মাস অন্তর পিএইচ মেপে দেখা যে পুষ্টি ঠিকমতো আছে কি না। আবার 1-2 বছর পর পর অর্গ্যানিক কার্বন মেপে দেখা যে মাটির ভেতরের প্রাণের জ্বালানি ঠিক আছে কিনা। আর প্রতি সপ্তাহে খালি চোখে মাটির অবস্থা দেখে ছোটখাটো সমস্যাগুলো শুরুতেই ধরে ফেলা। এর একটা বাস্তব আর খুবই শক্তিশালী উদাহরণ হল দক্ষিণ এশিয়া। সেখানে নিয়মিত মাটিতে জিঙ্কের পরিমাণ মাপা হয়। কারণটা খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে জিঙ্কের অভাব হলে সেই অভাব ফসলের মাধ্যমে মানুষের শরীরেও চলে আসে, আর এর থেকেই তৈরি হয় হিডেন হাঙ্গার বা প্রচ্ছন্ন ক্ষুধা। সব শেষে আমরা সেই মূল কথাটিতেই ফিরে আসছি। সব কিছুই কিন্তু মাটি থেকে পাত এই শৃঙ্খলে একে অপরের সাথে যুক্ত। মাটির স্বাস্থ্যই ঠিক করে দেয় আমাদের থালার খাবারটা কতটা পুষ্টিকর হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আমাদের সবার স্বাস্থ্য মাটি থেকেই শুরু হয়, তাহলে আমরা সেই মাটির স্পন্দন শোনার জন্য ঠিক কি করছি? এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে, তাই না? যে আমাদের এই জীবন্ত ভিত্তির প্রতি আরও অনেক বেশি যত্নশীল হতে হবে।